গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা জল জোছনা। আজ প্রথম পর্ব। তিনি ঘুমের মধ্যে শুনলেন শোঁ শোঁ শব্দ হচ্ছে। ঘুমের মধ্যেও চেতনার খানিকটা অংশ কাজ করে। সেই অংশ তাকে বলল, তুমি স্বপ্ন দেখছ, ভয় পাবার কিছু নেই। আরেকটি অংশ বলল, না, স্বপ্ন না, ঝড় হচ্ছে, তুমি জেগে ওঠো, জানালা বন্ধ করো, সাইড টেবিলের ড্রয়ারে টর্চ লাইট আছে কিনা দেখো। তিনি জাগলেন না, ঘুমের মধ্যেই পাশ ফিরলেন। শোঁ শোঁ শব্দ হতেই থাকল। একসময় এই শব্দের সঙ্গে খিলখিল হাসির শব্দ যুক্ত হল। ঝড় এবং হাসি একই সঙ্গে যায় না। কিছু একটা হচ্ছে যা তিনি বা তার মস্তিষ্কের ঘুমন্ত অংশ ধরতে পারছে না। তার অস্বস্তি বাড়ল। তিনি জেগে উঠলেন। ঝড় টর কিছু না। বাথরুমে তার স্ত্রী রেবেকা হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকোচ্ছেন। শোঁ শোঁ শব্দ আসছে সেখান থেকে। রেবেকার পাশে তার বড় মেয়ে নিতু, সম্ভবত সেই হাসছে। তিনি বালিশের নিচ থেকে হাত ঘড়ি বের করলেন। রাত 3:30। এই সময় কেউ হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকায়? কি হচ্ছে? নাকি এখনো তিনি স্বপ্নের মধ্যেই আছেন? মানুষের স্বপ্ন মাঝে মাঝে খুব জটিল এবং খাপছাড়া হয়ে থাকে। তিনি বিছানায় উঠে বসলেন, আর তখনই রাত 3:30টায় রেবেকার চুল শুকানোর রহস্য তার কাছে স্পষ্ট হল। বাড়ির সবাই আজ বেড়াতে যাচ্ছে। শেষ রাতে রওনা হবার কথা। গন্তব্য দিনাজপুর। থাকবে রামসাগরে ফরেস্টের ডাকবাংলোয়। ওই ডাকবাংলোই তাদের বেস পয়েন্ট। এখান থেকে নানা জায়গায় ঘুরবে। কোথায় কোথায় যাবে বা কতদিন থাকবে তিনি কিছুই জানেন না। তাকে বলাও হয়নি, কেউ প্রয়োজন বোধ করেনি। একটা সময় আসে যখন সংসারের কাছে মানুষের প্রয়োজন ফুরিয়ে যায়। তারও প্রয়োজন ফুরিয়ে গেছে। তিনি বিছানা থেকে নামলেন। নিঃশব্দে নামতে চেষ্টা করলেন, পারলেন না। সাইড টেবিলে হাত লাগল। পিরিচ দিয়ে ঢেকে রাখা পানির গ্লাস গড়িয়ে পড়ল। মেঝেতে পড়ার আগেই তিনি ক্রিকেট বল ক্যাচ করার মতো গ্লাস ধরে ফেললেন। তার ভালো লাগল। 50 বছর বয়সেও রিফ্লেক্স অ্যাকশন ঠিক আছে। রাত 3:30টায় মূর্তির মতো চুপচাপ বিছানায় বসে থাকার কোনো মানে হয় না। তিনি বিছানা থেকে নামলেন। রেবেকা বাথরুম থেকে বের হয়ে এলো। রেবেকার পেছন পেছন এলো নিতু। রেবেকা বললেন, সরি, তোমার ঘুম ভাঙিয়ে ফেললাম। তোমরা ভাঙাওনি, এই সময় এমনিতে আমার ঘুম ভাঙে। মঞ্জুর স্ত্রীর দিকে বিস্ময় নিয়ে তাকালেন। রেবেকা সুন্দর করে সেজেছে। সবুজ রঙের শাড়ি, গলায় সবুজ পাথরের হার। সবুজ পাথরগুলোকে কি বলে? পান্না না ফিরোজা? রেবেকার বয়স 40-এর কাছাকাছি। তাকে দেখে কে বলবে? 25-26 বছরের ঝকঝকে তরুণীর মতো লাগছে। মঞ্জুর হাসি মুখে বললেন, তোমরা কি রাত 1টা থেকেই সাজসজ্জা করছো? রেবেকা জবাব দিলেন না। জবাব দিল নিতু। সে আনন্দিত গলায় বলল, আমরা 2টা থেকে রেডি হচ্ছি। সূর্য ওঠার আগে রওনা হব, তো এই জন্যই এত তাড়া। আমরা সকালের নাস্তা কোথায় খাবো জানো বাবা? আমরা সকালের নাস্তা খাবো জাতীয় স্মৃতিসৌধে। সুন্দর আইডিয়া না? সুন্দর আইডিয়া। জায়গাটা কি খুব প্যানোরামিক? নিতু বিস্মিত গলায় বলল, তুমি জাতীয় স্মৃতিসৌধ দেখোনি? কাছে গিয়ে দেখিনি, আরিচা রোড ধরে যাবার সময় দূর থেকে দেখেছি। রেবেকা বললেন, তোর বাবা তার অফিস এবং সিঙ্গাপুর ব্যাংককের অফিস ছাড়া কিছুই দেখেনি। ব্যবসা দেখতে দেখতে তার সময় চলে যায়, আর কি দেখবে? মঞ্জুর সিগারেটের প্যাকেট হাতে নিতে নিতে বললেন, সবাই সবকিছু এনজয়ও করে না। গাছপালা, জঙ্গল এইসব আমাকে ঠিক অ্যাট্রাক্ট করে না। রেবেকা, আমি ঠান্ডা 1 গ্লাস পানি খাবো। কাউকে বলো বরফ দিয়ে আমাকে 1 গ্লাস পানি দিতে। রেবেকা নিজেই পানি আনতে গেলেন। নিতু বলল, স্মৃতিসৌধের বাগানে বসে ব্রেকফাস্টের আইডিয়াটা তোমার কাছে কেমন লাগছে বাবা? খুব সুন্দর আইডিয়া। কার আইডিয়া, তোর মার? না, জহির চাচার।
সেও যাচ্ছে নাকি? হ্যাঁ। রেবেকা পানি নিয়ে এসেছেন। তিনি গ্লাসের পানি নামিয়ে রাখলেন। গ্লাসে 2 টুকরো বরফ ভাসছে। মঞ্জুর গ্লাস হাতে নিলেন, কিন্তু চুমুক দিলেন না। বরফের টুকরা দুটি গলার জন্য অপেক্ষা করতে লাগলেন। ফ্রিজের বোতলে রাখা ঠান্ডা পানি তিনি খেতে পারেন না, বেশি ঠান্ডা লাগে। তার নিয়ম হচ্ছে সাধারণ 1 গ্লাস পানিতে 2 টুকরো বরফ মিশিয়ে নেয়া। রেবেকা নিতুর দিকে তাকিয়ে বললেন, তুই দেরি করছিস কেন? শাড়ি পরবি বলছিলি, পরে ফেল। তোর ঘরে সব রেখে এসেছি। কমলা রঙের শাড়ি পরব না মা, চোখ কটকট করে। আমিও তোমার মতো সবুজ পরব, হয় সবুজ নয় নীল। তুই কমলাটাই পরবি। 1 বয়সের জন্য 1 শাড়ি। তোর বয়সী মেয়েদের শাড়ি হলো কমলা এবং লাল। আমার চেয়ে কম বয়সীদের কি শাড়ি মা? ওদের জন্য গোলাপি। আমার ইচ্ছে করছে তোমার মতো সবুজ শাড়ি পরতে। তোকে যা পরতে বলেছি তাই পর। নিতু শাড়ি পরতে গেল। খুব আগ্রহ নিয়ে গেল তা মনে হল না। মঞ্জুর স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, তোমাকে সুন্দর লাগছে। রেবেকা বললেন, থ্যাঙ্কস। সবুজ শাড়িতে খুব মানিয়েছে। নিতু সবুজ পরতে চাচ্ছে, পরুক। আমার মনে হয় ওকেও মানাবে। এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। মঞ্জুর পানি শেষ করলেন। 4টা প্রায় বাজতে চলেছে। আরও ঘণ্টাখানেক ঘুমানো যায়। ঘুম আসবে কিনা সেটাই হলো কথা। 50 পার হওয়া মানুষদের ঘুম একবার ভেঙে গেলে আর আসে না। বিছানায় এপাশ ওপাশ করাই সার হয়। তিনি শুয়ে পড়লেন। শীত শীত লাগছে। কার্তিক মাস, শেষ রাতের দিকে শীত শীত করে। মাথার উপর ফ্যান ঘুরছে। ফ্যান বন্ধ করলে হয়তো গরম লাগবে। তিনি হাই তুলতে তুলতে বললেন, জহির যাচ্ছে শুনলাম। হ্যাঁ যাচ্ছে। তোমার কি কোনো আপত্তি আছে? আপত্তি থাকবে কেন? রেবেকা তীক্ষ্ণ গলায় বললেন, তোমার প্রশ্নের ধরন দেখে মনে হচ্ছে আপত্তি আছে। আপত্তি থাকলে বলো। মঞ্জুর হাই তুলতে তুলতে বললেন, আমি স্বাভাবিকভাবেই প্রশ্ন করেছি। না করনি। তুমি কোনো কিছু নিয়েই প্রশ্ন করো না। আজ হঠাৎ জানতে চাচ্ছ জহির সঙ্গে যাচ্ছে কিনা, এর মানে কি? কোনো মানে নেই রেবেকা। সে যে মাঝে মাঝে এ বাড়িতে আসে, আমাদের এখানে ওখানে বেড়াতে নিয়ে যায়, সে বিষয়ে তোমার কিছু বলার আছে? মঞ্জুর গম্ভীর গলায় বললেন, আছে। বলে ফেলো। সে যা করে তার জন্য আমার তাকে ধন্যবাদ দেওয়া উচিত। ওর সঙ্গে দেখা হয় না বলে ধন্যবাদ দেওয়া হয় না। আমি নানান কাজে ব্যস্ত থাকি, তোমাদের কোথাও নিয়ে যাওয়া হয় না। জহির এই দায়িত্ব পালন করে। সো নাইস অফ হিম। সেটা আমাকে না বলে তাকেও তো বলতে পারো। বলবো? দেখা হলেই বলবো। দেখাই হয় না। রেবেকা, ফ্যানটা অফ করে দিয়ে যাও, ঠান্ডা লাগছে। রেবেকা ফ্যান অফ করলেন। মঞ্জুর পাশ ফিরে শুলেন। বাথরুমে বাতি জ্বলছে। বাতি না নেভা পর্যন্ত ঘুম আসবে না। বাতি নেভানোর কথা রেবেকাকে বলতে পারছেন না। কোথাও বেড়াতে যাবার আগে মেয়েরা দীর্ঘ সময় বাথরুমে থাকতে পছন্দ করে। তার ধারণা, প্রয়োজন ছাড়াই তারা বাথরুমের দরজা বন্ধ করে চুপচাপ আয়নার সামনে দাঁড়িয়ে থাকে। রেবেকা তা করলেন না। বাথরুমের বাতি নেভালেন। ঘর অন্ধকার হয়ে গেল। মঞ্জুর জড়ানো গলায় বললেন, গুড নাইট। বলেই মনে হলো কিছুক্ষণের মধ্যেই সকাল হচ্ছে। এখন বোধহয় গুড নাইট বলা ঠিক হল না, বঁ ভয়াস বলা যেত। রেবেকা বললেন, যাচ্ছি। কেমন? টেলিফোন নাম্বার লিখে রেখে গেলাম। ফ্রিজের গায়ে ম্যাগনেট দিয়ে আটকানো, প্রয়োজনে যোগাযোগ করতে পারবে। অবশ্য জানি প্রয়োজন পড়বে না, তবু নাম্বার রইল। মঞ্জুর জবাব দিলেন না। রেবেকা ইদানিং কাটা কাটা ভঙ্গিতে কথা বলায় অভ্যস্ত হয়ে গেছে। সহজভাবে কিছুই বলতে পারে না। চুপচাপ থাকাই ভালো। শুয়ে থাকা অর্থহীন। ঘুম আর আসবে বলে মনে হচ্ছে না। 2টা 5 মিলিগ্রামের ফ্রিজিয়াম খেয়ে ঘুমোতে গিয়েছিলেন। এর প্রভাব ভোর 4টা পর্যন্ত থাকার কথা না। রেবেকা ঘর থেকে বের হবার পরপরই তিনি বিছানা ছাড়লেন।
চোখে মুখে পানি দিলেন। আয়নায় নিজেকে কুৎসিত লাগছে। মুখ ভর্তি খোঁচা খোঁচা সাদা দাড়ি। তার মাথার চুল এখনো কালো, কিন্তু দাড়ি গোঁফ পেকে সাদা হয়ে গেছে। এরকম হওয়াটা কি যুক্তিযুক্ত? তার 18 বছর বয়সে দাড়ি গোঁফ গজালো, কাজেই মাথার চুলের চেয়ে এদের বয়স 18 বছর কম। চুল পাকারও 18 বছর পর দাড়ি গোঁফ পাকার কথা। তিনি খানিকক্ষণ গালে হাত বুলালেন। চট করে শেভ করে ফেললে হয়, ইচ্ছা করছে না। তিনি বাথরুমের বড় টাওয়েলটা গায়ে জড়িয়ে বের হয়ে এলেন। নিতুকে দেখতে ইচ্ছে করছে। কমলা রঙের শাড়িতে তার 18 বছরের মেয়েটাকে কেমন দেখাচ্ছে। বেচারির শখ ছিল সবুজ শাড়ির, মার মতো হতে চাচ্ছিল। মেয়েটা তার মায়ের মতো রূপবতী হয়নি, গায়ের রং হয়েছে কালো। নিতুর এই নিয়ে মনে গোপন কষ্ট আছে, তিনি তা জানেন। গোপন কষ্ট থাকা অস্বাভাবিক নয়। এই দেশে কালো মেয়েদের কেউ রূপবতী বলে না। নিতু বাবাকে দেখে চেঁচিয়ে বলল, বাবা তুমি? মঞ্জুর সাহেব অবাক হয়ে বললেন, ভূত দেখার মতো চমকে উঠলি যে? টাওয়েল গায়ে আমার বারান্দায় আসাটা কি এতই অস্বাভাবিক? মোটেই অস্বাভাবিক না, কিন্তু আমার চমকে ওঠার কারণ আছে। এই কিছুক্ষণ আগে হঠাৎ আমার মনে হলো বাবা বের হয়ে এসে আমাকে বলবে, নিতু আমি যাচ্ছি তোদের সঙ্গে। এটা হলো তোর উইশফুল থিঙ্কিং। তাও জানি। কমলা রঙের শাড়িতে তোকে সুন্দর লাগছে। সত্যি সুন্দর লাগছে বাবা? হ্যাঁ সুন্দর, যেই দেখবে সেই বলবে সুন্দর। জহির চাচা অবশ্যই কিছুক্ষণ আগে বলেছেন আমাকে নাকি অবিকল জলপরীর মতো লাগছে। ও কি জলপরী দেখেছে আগে? নিতু খিলখিল করে হেসে ফেলল। তিনি বিস্মিত হয়ে মেয়ের হাসি শুনলেন। এমন আনন্দময় শব্দে তিনি কাউকে হাসতে শোনেননি। যেন রিনিঝিনি শব্দে একসঙ্গে অনেকগুলো রূপার নূপুর বেজে উঠেছে। বাবা, ইয়েস মাই লিটল ডিয়ার, আমার একটা অনুরোধ রাখবে? না। আগেই না বলে ফেললে কেন? তুমি তো জানো না আমার অনুরোধটা কি। আগে শুনবে, তারপর যা বলার বলবে। তোর অনুরোধ কি তা অনুমান করতে পারছি বলেই আগে ভাগে না বললাম। তোর অনুরোধ হচ্ছে আমি যেন তোদের সঙ্গে যাই। নিতু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, অনুরোধে কাজ হবে না তাই না বাবা? না, কাজ হবে না। আমার অসংখ্য সমস্যা, এর মাঝখান থেকে বিনা নোটিসে আমি সময় বের করতে পারবো না। মনে করো তুমি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছ। আমি তো অসুস্থ হইনি। মনে করো। মনে করাও সম্ভব না। তাছাড়া তোরা একভাবে প্ল্যান করেছিস, আমি হঠাৎ গেলে প্ল্যান গন্ডগোল হবে। তোমার সব যুক্তি মিথ্যা। আসলে তুমি যাবে না। তাও ঠিক। নিতু দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মঞ্জুর সাহেব কোমল গলায় বললেন, তোরা রওনা হচ্ছিস না কেন? রওনা হব। জহির চাচা রওনা হবার আগে 1 কাপ কফি খেতে চাচ্ছেন, কফি তৈরি হচ্ছে। জহির এসেছে নাকি? হ্যাঁ এসেছেন। আমাকেও কফি দিতে বল, জহিরের সঙ্গে বসেই কফি খাই। জহিরকে দেখাচ্ছে ক্রিকেট খেলোয়াড়ের মতো। মাথায় সাদা টুপি, পরনে সাদা প্যান্ট শার্ট, পায়ে সাদা কেডস জুতা। বয়সও কম লাগছে। বয়স কম লাগার রহস্যটা ধরা যাচ্ছে না। রংচঙা শার্ট গায়ে থাকলে বয়স কম লাগার একটা যুক্তি দাঁড় করানো যেত। পায়ে কেডস জুতা এবং মাথার টুপি একটা কারণ হতে পারে। জহির মঞ্জুরের দিকে তাকিয়ে বললেন, হ্যালো গ্রেট ম্যান, গুড মর্নিং। মঞ্জুর হাসলেন। জহির বললেন, তোকে মিশরের মমির মতো লাগছে কেন রে? মিশরের মমির মতো লাগছে নাকি? অবিকল মমি। গায়ে তলে থাকায় মমির ইলিউশনটা আরো জোরালো হয়েছে। মমিদের গায়ে তলে থাকে? কাঁধে চাদরের মতো কি যেন একটা থাকে। মঞ্জুর হাই তুললেন। জহির বললেন, তুই কি এই সময় রোজ উঠিস না আজ ঘুম ভেঙেছে? আজ ভেঙেছে। জহির হাসতে হাসতে বললেন, এরা তোর ঘুম ভাঙিয়েছে। এদের সাহস তো কম না, কোটিপতির ঘুম ভাঙানো। তোরা রেডি? ইয়েস স্যার। গাড়িতে মালপত্র তোলা হয়েছে?
আমি কফির জন্য অপেক্ষা করছি। কফিতে গুনে গুনে 13টা চুমুক দিয়ে গাড়িতে উঠব। 13 চুমুক কেন? বিষে বিষক্ষয়। যাত্রার আগে 13 বার কোনো একটা কাজ করলে যাত্রার দোষ নাস্তি হয়ে যায়। এই তথ্য কোথায় পেয়েছিস? এটা হলো জিপসি কালচার। জিপসিরা ঘুরে ঘুরে বেড়ায়, কোথাও যাবার আগে এরা 13 বার মদের গ্লাসে চুমুক দেয়। তুই কেমন আছিস বল? তোর সঙ্গে তো দেখাই হয় না। বাজারে গুজব তুই নাকি জাহাজ কিনছিস, সি গোয়িং ভেসেল। ভাবছি, এখনো প্ল্যানিং পর্যায়ে। যদি সত্যি সত্যি জাহাজ কিনে ফেলিস তাহলে জাহাজের নামটা আমাকে রাখতে দিস। স্কুল জীবনের দরিদ্র বন্ধুর এই একটা অনুরোধ, তুই কিনবি জাহাজ আর আমি রাখব নাম। কি নাম? জল জোছনা। খুব কাব্যিক নাম না? আমার সেকেন্ড রিকোয়েস্ট হচ্ছে, কোন এক জ্যোৎস্না রাতে তুই তোর ওই জাহাজে করে আমাকে সমুদ্র দেখিয়ে আনবি। পারবি? পারব। তোর জাহাজের ক্যাপ্টেনকে বলে রাখবি, ফুলমুন আকাশের মাঝামাঝি যখন আসবে তখন সে যেন জাহাজের ইঞ্জিন বন্ধ করে দেয় এবং জাহাজের সব বাতি নিভিয়ে দেয়। আচ্ছা, বলে দেব। আমি কিন্তু ঠাট্টা করছি না, আমি সিরিয়াস। আমিও সিরিয়াস। কফি নিয়ে রেবেকা ঢুকলেন। জহির উজ্জ্বল মুখে বললেন, রেবেকা, গুড নিউজ, তোমার কোটিপতি স্বামী তার জাহাজের নাম জলজোছনা রাখতে রাজি হয়েছে। রেবেকা বললেন, তাড়াতাড়ি কফি শেষ করো, সূর্য ওঠার আগে আমাদের রওনা হবার কথা। জহির বললেন, সূর্য ওঠার আগে আমাদের রওনা হওয়া যাবে না, আমাদের রওনা হতে হবে সূর্য উদয়ের পর। অন্ধকারে গৃহত্যাগ করতে নেই। জিপসিরা কখনো অন্ধকারে ঘর ছাড়ে না। তুমি কি জিপসি? জহির কফির কাপে চুমুক দিতে দিতে বললেন, যখন আমি ঘরে থাকি তখন গৃহী, আর যখন পথে নামি তখন আমি জিপসি। আ ব্যাগ অফ ফ্লাওয়ার, স্পাইরার ফুল অফ ক্যান, ট্রুথ ইজ মিনিংলেস টু আ জিপসি ম্যান। মঞ্জুর কফির কাপ নামিয়ে রাখলেন। অতিরিক্ত চিনি দেয়া হয়েছে, সমস্ত মুখ মিষ্টি হয়ে আছে। তিনি উঠে দাঁড়ালেন। জহির বলল, চলে যাচ্ছিস? এখন কি করবি? আবার বিছানায় শুয়ে পড়বি? বলতে পারছি না, তবে শুয়ে পড়তেও পারি। আমি তো আর জিপসি ম্যান না, আমি সাধারণ মানুষ। তুই কিন্তু আমাদের সঙ্গে গেলে পারতিস। আমরা রামসাগরে জ্যোৎস্না দেখব, আগামীকাল পূর্ণিমা। নেক্সট টাইম, বোন ভয়াজ। বারান্দায় নিতুর সঙ্গে আবার দেখা। সে রেলিংয়ে হেলান দিয়ে অন্ধকারের দিকে তাকিয়ে আছে। তাকে খুব নিঃসঙ্গ লাগছে। মেয়েটাকে কমলা শাড়িতে ভালো দেখাচ্ছে না। তিনি মিথ্যা করে বলেছেন সুন্দর। শরীরের সৌন্দর্য যেভাবে দেখা যায়, মনের সৌন্দর্য সেভাবে দেখা গেলে খুব ভালো হতো। তাহলে নিতুকে অবশ্যই জলকন্যার মতোই লাগত। নিতু বলল, তুমি ভালো থেকো বাবা। ভালো থাকবো মা। আরেকটা কথা, আগামীকাল রাত ঠিক 1টার সময় তুমি যেখানেই থাকো আকাশের চাঁদের দিকে তাকাবে। কেন? ওই সময় আমিও রামসাগর থেকে চাঁদের দিকে তাকাবো এবং মনে মনে ভাবব তুমি তাকাচ্ছ। মনে থাকবে বাবা? মঞ্জুর সাহেব কোনো জবাব দিলেন না। নিতু ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, চুপ করে আছো কেন? পারবে না? তিনি বললেন, রফিককে বল আমার ব্যাগ গুছিয়ে গাড়িতে নিয়ে তুলতে। আমি যাচ্ছি তোদের সঙ্গে। নিতু কয়েক সেকেন্ড যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে রইল। তারপরই ছুটে এসে বাবাকে জড়িয়ে ধরল। তিনি অবাক হয়ে লক্ষ্য করলেন তার 18 বছরের মেয়ে 7 বছরের বালিকার মতো কাঁদছে। রেবেকা বারান্দা দিয়ে যাচ্ছিলেন। তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। বিস্মিত গলায় বললেন, কি হয়েছে? মঞ্জুর অপ্রস্তুত ছড়ে বলল, কিছু হয়নি। নিতু কাঁদছে কেন? আনন্দে কাঁদছে। কিসের এত আনন্দ? নিতু চোখ মুছতে মুছতে বলল, বাবা আমাদের সঙ্গে যাচ্ছে মা। রেবেকা বিস্মিত হয়ে বললেন, তুমি কি সত্যি সত্যি যাচ্ছ? হ্যাঁ। কেন বলো তো? মত বদলেছি, এখন মনে হচ্ছে ঘুরে আসি। মতটা কেন বদলালে তাই জানতে চাচ্ছি। নিতু বলল,
তুমি এত জেরা করছো কেন? বাবা যেতে চাচ্ছেন, এটাই বড় কথা। মঞ্জুর নিজের ঘরে ঢুকলেন। কিছু কাপড় জামা দ্রুত গুছিয়ে নিতে হবে, তার জন্যে সবার দেরি হোক এটা তিনি চান না। অফিস সেক্রেটারিকে খবর দিয়ে যেতে পারলে ভালো হতো। এত সকালে তার ঘুম ভাঙানো কি ঠিক হবে? ঠিক হবে না। ঠিক না হলেও ঘুম ভাঙাতে হবে। তিনি টেলিফোন সেটের সামনে বসলেন। ছবার রিং হওয়ার পর ঘুম ঘুম গলায় উপর থেকে বলল, কে? মঞ্জুর সাহেব কিছু বলল, আগেই লাইন কেটে গেল। তিনি যতবারই টেলিফোন করছেন ততবারই ওপাশ থেকে এনগেজড টোন আসছে। রেবেকা পাশে এসে দাঁড়ালেন। মঞ্জুর বললেন, কিছু বলবে? হ্যাঁ। বলো। তুমি যেরকম মুখ গম্ভীর করে রেখেছ দেখে ভয় ভয় লাগছে। তুমি কি সত্যি যাচ্ছ? হ্যাঁ, যাচ্ছি। ব্যাগ গুছাবো? গুছিয়ে দাও। রেবেকা বললেন, নিতু তোমাকে হঠাৎ এমন কি বলেছে যে চট করে সব কাজ ফেলে আমাদের সঙ্গে যেতে রাজি হলে? নিতু কিছু বলেনি, আমি নিজ থেকেই ঠিক করলাম। তুমি সহজে মত বদলাও না। আমার ধারণা নিতু নিশ্চয়ই বিশেষ কিছু তোমাকে বলেছে। মঞ্জুর সাহেব হাসলেন, আবার টেলিফোন চেষ্টা করতে লাগলেন। রেবেকা কঠিন গলায় বললেন, তুমি দয়া করে টেলিফোনের বোতাম টেপা বন্ধ করো, আমার প্রশ্নের জবাব দাও। কি বলেছে নিতু? মঞ্জুর ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, নিতু বলেছে, বাবা তুমি যদি আমার সঙ্গে না যাও তাহলে আমি আত্মহত্যা করব, ইঁদুর মারা বিষ খাব। রেবেকা মুখ কালো করে সরে গেলেন। তার চোখে পানি এসে গেছে। এই পানি তিনি গোপন রাখতে চান। কাজেই স্বামীর সামনে থেকে সরে যাওয়া ছাড়া তার উপায় ছিল না। 12 সিটের মাইক্রোবাস, খুব কায়দার গাড়ি। স্কাইলাইট আসার ব্যবস্থা আছে। বসার সিটগুলি আলাদা আলাদা, রিভলভিং। যাত্রীরা মুখোমুখি বসতে পারে। সামনে ছোট টেবিলও আছে। গাড়ির জানালার রঙিন পর্দা। পর্দার কারণে গাড়িকে গাড়ি মনে হয় না, চলমান বাড়ি বলে মনে হয়। এই গাড়ি গত বছর কেনা হয়েছে, তেমন ব্যবহার হয়নি। এখনো নতুন গন্ধ রয়ে গেছে। গাড়ি চালাচ্ছে ইসমাইল। সে অতি দ্রুত গাড়ি চালায়। আজ বড় সাহেব আছেন, তাকে খুব সাবধানে গাড়ি চালাতে হচ্ছে। বড় সাহেব সম্পর্কে তাদের ভেতর যে কথা প্রচলিত তা হচ্ছে, বড় সাহেবকে দেখে মনে হয় তিনি কিছুই বোঝেন না, আসলে সবই বোঝেন। গাড়ি চালাতে গিয়ে সামান্য ভুল করলে তিনি কিছু বলবেন না, তাকাবেনও না, কিন্তু তার ঠিকই মনে থাকবে। ইসমাইল চেষ্টা করছে কোনো রকম ঝাঁকুনি ছাড়া গাড়ি চালাতে। অনেক আগে থেকে স্পিড ব্রেকার লক্ষ্য করতে হচ্ছে, গিয়ার চেঞ্জ করতে হচ্ছে সাবধানে। নতুন গাড়ি, গিয়ার শক্ত, মাঝে মাঝে ঝাঁকুনি দিচ্ছে। ইসমাইল অস্বস্তি বোধ করছে। মঞ্জুর সাহেব বললেন, ইসমাইল মিয়া। ইসমাইলের হাত কেঁপে গেল। সে শান্ত ভঙ্গিতে বলল, জি স্যার। তোমার ছেলে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছিল? জি স্যার। রেজাল্ট কি? পাশ করেছে স্যার। কোন ডিভিশন? সেকেন্ড ডিভিশন। আচ্ছা। ইসমাইল স্বাভাবিক হল, যদিও তার বিস্ময়বোধ দূর হল না। 6 মাস আগে একবার সে স্যারকে কথায় কথায় বলেছিল ছেলের কথা। স্যার ঠিকই মনে রেখেছেন। এরকম মালিকের সঙ্গে কাজ করে আরাম আছে। ইসমাইল গাড়ির গতি খানিকটা বাড়িয়ে দিল। আরিচা রোডে দ্রুত গাড়ি চালাতে হয়। এক এক রোডের এক এক নিয়ম। নিতু বাবার পাশে বসেছে। সে সবসময় জানালার পাশে বসে, আজ বসেনি। বাবাকে জানালা ছেড়ে দিয়েছে। নিতুর পাশে তার মা। তারা মুখোমুখি বসতে পারত, তা বসেনি। জহির তাদের পেছনের সিটের পুরোটা দখল করে আধশোয়া হয়ে আছে। পা মেলে দিয়েছে, মাথার নিচে 2টা বালিশ, তার সঙ্গে গাদা খানিক ম্যাগাজিন। বর্তমানে একটি অমনি পত্রিকা গভীর মনোযোগের সঙ্গে পড়ছে। মঞ্জুর বললেন, বেড়াতে এসে জহির কি সবসময় ম্যাগাজিন নিয়ে পড়ে থাকে, না আজই পড়ছে? প্রশ্ন করা হয়েছে রেবেকাকে।
রেবেকা তার জবাব দিলেন না, জবাব দিল নিতু। সে চাপা গলায় বলল, জহির চাচা যখন যে জিনিসটা করার না সেটা করেন। বেড়াতে গিয়ে বেশিরভাগ সময় তিনি ঘুমিয়ে কাটান। জহির পেছনের সিট থেকে বললেন, ঠিক বললে না নিতু, আমি একবারই শুধু সারাদিন ঘুমিয়েছিলাম। তার কারণ হলো সারা রাত জেগেছিলাম। মঞ্জুর বললেন, এবারও কি এরকম রাত জাগার প্রোগ্রাম আছে? আছে, আজ রাতটা কাটাতে হবে জেগে, কারণ আজ পূর্ণিমা। আমার হিসেব মতো বিকেল 5টার মধ্যে রামসাগর পৌঁছে যাব। গোসল করে খানিকক্ষণ রেস্ট নিয়ে শুরু হবে নিশি পালন। খাবার দাবার ব্যবস্থা কি? ব্যবস্থা সব করা আছে। বাবুর্চি রান্না করে রাখবে। বাবুর্চির নাম মুসলে উদ্দিন। আমার জানা মতে বাঙালি রান্নায় সে পৃথিবীতে 2 নম্বর। নিতু বলল, 1 নম্বর কে? 1 নম্বর হলেন আমার এক চাচি, নেত্রকোনা থাকেন। একবার তোদের তার রান্না খাওয়াবো। তবে না খাওয়াই ভালো। না খাওয়া ভালো কেন চাচা? একবার উনার রান্না খেলে অন্য কোনো খাবার মুখে রুজবে না, এই জন্যে না খাওয়া ভালো। মঞ্জুর বললেন, তোর সেই 2 নম্বর বাবুর্চি সব রান্নাবান্না করে রাখবে? হ্যাঁ, করে রাখবে। তুই চাইলে কি রান্না করবে তাও বলতে পারি। কি রাঁধবে? ছোট আলু দিয়ে মুরগির ঝোল, মটর ডাল আর গরু গোশতের একটা প্রিপারেশন, 2 রকম সবজি, কই মাছের দো পেঁয়াজা। তাকে টেলিফোনে বলে দেওয়া হয়েছে। রেবেকা বললেন, কি রান্না হবে তা নিয়ে মাথা ঘামাচ্ছ কেন? যথাসময়ে খাবার পাবে, তোমার অসুবিধা হবে না। নিতু বলল, বাবা তো কখনো আমাদের সঙ্গে যায়নি। বাবার ধারণা আমরা অকুল সমুদ্রে পড়ব, ঠিক বলছি না বাবা? হ্যাঁ, ঠিক। ইউনিভার্সিটিতে পড়বার সময় আমরা কয়েক বন্ধু মিলে একবার তেঁতুলিয়ে গিয়েছিলাম। ওখানকার ডাক বাংলোয় 1 রাত ছিলাম। 6 জন মানুষের জন্য 2টো মাত্র বিছানা। কোনো বাবুর্চি ছিল না। সারা রাত খিদেয় ছটফট করেছি এবং শীতে কেঁপেছি। কিছুই খাওনি সারা রাত? ভেলি গুড় দিয়ে 1 গাদা করে মুড়ি খেয়েছি। ভেলি গুড়টা কি? ভেলি গুড় হলো আখের গুড়। তেঁতুলিয়া জায়গাটা কেমন বাবা? আহামরি কিছু না, সাধারণ। বেড়াতে যাবার মতো জায়গা না। তোমরা গিয়েছিলে কেন? আমাদের প্ল্যান ছিল টেকনাফ দেখব, তারপর তেঁতুলিয়া দেখব। বাংলাদেশের 2 মাথা দেখা হবে। প্ল্যানটা কার, তোমার? না, আমার না। কার প্ল্যান বাবা? মনে পড়ছে না মা। জহির মুখের সামনে থেকে অমনি পত্রিকা সরিয়ে নিয়ে বললেন, তোর স্মৃতিশক্তির খুব প্রশংসা শুনি, কিন্তু প্রমাণ পাচ্ছি না। তেঁতুলিয়ায় আমিও ছিলাম। ঠিক ঠিক, তুইও ছিলি। তেঁতুলিয়া যাবার আইডিয়াটাও ছিল তোর। আসলে আমার মনে ছিল না, সরি। সরি বলছিস কেন? সরি বলার কি আছে? অন্যদের কথা ভুলে গেলেও তোর কথা ভোলা ঠিক হয়নি। জহির শান্ত গলায় বললেন, আমার কথা ভুললে ক্ষতি নেই, কিন্তু তেঁতুলিয়ায় আমরা একটা অপূর্ব দৃশ্য দেখেছিলাম, সেটা তোর মনে আছে? তেমন কিছু তো মনে পড়ছে না। বন্ধুবান্ধবকে ভুলে যাওয়া অপরাধ না, কিন্তু দৃশ্যটির কথা ভুলে যাওয়া অপরাধ। নিতু বলল, কি দৃশ্য চাচা? আমি বলবো না। আমি চাই তোর বাবা দৃশ্যটা মনে করবে, তারপর বলবে তেঁতুলিয়া ভ্রমণ ছিল তার জীবনের স্মরণীয় ঘটনা। নিতু বলল, বাবা তোমার কি কিছু মনে পড়ছে? হুম। জহির বললেন, সেই সময় সঙ্গে কারা ছিল মনে আছে? আমার কথা বাদ দে, অন্যদের কথা তোর মনে আছে? মনে আছে। শাহেদ ছিল, আব্দুল গনি ছিল, শমশের ছিল, আর একটা হিন্দু ছেলে ছিল। জোর করে তাকে একবার গরুর গোশত খাইয়ে দেয়া হলো। চিৎকার করে কান্না। ওর নাম কি যেন? সতীশ। ইয়াস, সতীশ। এরা কে কোথায় জানিস? অবশ্যই জানি। আমার কাজই হলো বন্ধুদের বাড়ি বাড়ি ঘুরে বেড়ানো। তোর বাসায় এসে যেমন পড়ে থাকি, অন্যদের বাসায়ও তাই করি। আমি হলাম একজন মডার্ন জিপসি। মডার্ন জিপসিরা কি বন্ধুদের বাসায় বাসায় ঘুরে বেড়ায়? মডার্ন জিপসিরা জীবিকার জন্য কোনো পরিশ্রম করে না। হেসে খেলে জীবন পার করে, বেড়াতে পছন্দ করে। তারা চায় ঝামেলামুক্ত জীবন। তোর জীবন ঝামেলামুক্ত? ইয়েস স্যার।
বিয়ে করে খানিকটা ঝামেলায় পড়েছিলাম, বেচারি তা বুঝতে পেরে চট করে মরে গেল। সেও মুক্তি পেল, আমিও পেলাম। মঞ্জুর, আমার স্ত্রীর কথা তোর মনে আছে? মঞ্জুর কিছুক্ষণ চুপ থেকে হালকা গলায় বললেন, আছে। মহিলা কেমন ছিল নিতুকে একটু বলতো? ও আমার কাছে প্রায়ই জানতে চায়। আমি চুপ করে থাকি, কিছু বলি না। আচ্ছা থাক, তোর কাছে ওই মহিলার গল্প আমরা পরে শুনব। রামসাগরে জ্যোৎস্না দেখতে দেখতে শুনব। সেটাই শোভন হবে, কারণ মহিলার নামও ছিল জ্যোৎস্না। নিতু বলল, চাচা আপনি না বলেছিলেন ওনার নাম মীরা? তার অনেকগুলো নাম ছিল, জ্যোৎস্না হচ্ছে সেই অনেক নামের এক নাম। ওনার আর কি নাম ছিল? আমি ডাকতাম রামি। রামি আবার কেমন নাম? মীরাকে উল্টো করে ডাকতাম রামি। আমার সঙ্গে খুব উল্টো ধরনের আচরণ করত তো, কাজে আমি নামটা উল্টে দিলাম। উনি রাগ করতেন না? না, আমাদের চুক্তি ছিল বিয়ের প্রথম 2 বছর কেউ কারো ওপর রাগ করব না। 2 বছরের আগেই তো মামলা ডিসমিস। সে ফট করে মরে গেল। রাগারাগির আনন্দ আমরা কেউ পাইনি। ওনাকে জ্যোৎস্না নামে কে ডাকত? তোর বাবা ডাকত। নিতু বাবার দিকে তাকালো। সে বাবার মুখে কোনো ভাবান্তর দেখল না। রেবেকার মুখও ভাবলেশহীন। তিনি বললেন, ইসমাইল, গানের ক্যাসেটটা দিয়ে দাও, গান শুনতে শুনতে যাই। ইসমাইল যন্ত্রের মতো ক্যাসেট চালু করল। পোলকা মিউজিক হচ্ছে, ঝড়ের মতো বাজনা। খানিকক্ষণ শুনলেই নেশা ধরে যায়। নিতু লক্ষ্য করল জহির চাচা গানের তালে তালে মাথা নাড়ছেন। নিতু চেঁচিয়ে উঠল, তাজমহল, তাজমহল! বাবা দেখো, বাংলাদেশি তাজমহল! জানলা দিয়ে তাকাও বাবা। মঞ্জুর জানালা দিয়ে তাকালেন, কিছু দেখলেন না। নিতু বলল, ড্রাইভার চাচা গাড়ি থামান, গাড়ি ব্যাক করতে হবে, বাবাকে তাজমহল দেখাবো। ইসমাইল গাড়ির গতি কমিয়ে আনল। মঞ্জুর জহিরকে বললেন, বাংলাদেশি তাজমহল ব্যাপারটা কি? এখানে এক ভদ্রলোক একটা মসজিদ বানিয়েছেন, অবিকল তাজমহলের ডিজাইন, তাজের গম্বুজের মতো গম্বুজ। ইন্টারেস্টিং তো। জহির হাই তুলতে তুলতে বললেন, এখানকার তাজমহলের স্থানীয় নাম বদমহল। যিনি বানিয়েছেন তার নাম বদরুল। বদরুলের বদ এবং তাজমহলের মহল, বদমহল। মঞ্জুর হাসছেন, নিতু হাসছে, ইসমাইলের হাসি আসছে। সে প্রাণপণ চেষ্টা করছে না হাসতে। সাহেবের সামনে হেসে ফেলা ঠিক হবে না। এত বড় অভদ্রতা সে করতে পারে না। শুধু রেবেকা চুপ করে আছেন, তার চোখ বন্ধ। বদমহল দেখার প্রতি তিনি কোনো আগ্রহ দেখাচ্ছেন না। স্মৃতিসৌধে তারা ঢুকতে পারল না। মালয়েশিয়ার চিফ অব স্টাফ এসেছেন। তিনি ফুলের মালা দেবেন, কঠিন নিরাপত্তা, সকাল 9টা পর্যন্ত কাউকে ঢুকতে দেবে না। নিতু বলল, কি মুশকিল, আমরা নাস্তা খাবো কোথায়? মঞ্জুর বললেন, স্মৃতিসৌধে বসেই যে নাস্তা খেতে হবে এমন তো কোনো নিয়ম নেই, পথে কোথাও খেয়ে নিলেই হবে। জহির বলল, পথে থামানোর দরকার নেই, আমরা বরং ঝড়ের গতিতে আরিচা চলে যাই। ফেরি পার হয়ে গেলে বড় চিন্তা দূর হবে। 8টার আগে পৌঁছতে পারলে ভিড়ের চাপে পড়ব না। রেবেকা বললেন, 8টার আগে কি পৌঁছা যাবে? ইসমাইলের উপর নির্ভর করছে। ইসমাইল যদি গাড়ির স্পিড একটু বাড়িয়ে দেয় তাহলে পারা যাবে। স্পিড বাড়ানোর দরকার নেই, অ্যাক্সিডেন্ট হবে। অ্যাক্সিডেন্ট হবে না, আমি 13 চুমুক কফি খেয়েছি। নিতু বলল, আমি একটু নামব, মালয়েশিয়ার চিফ অফ স্টাফকে দেখব। জহির বলল, দেখার কিছু নেই, বান্দরের মতো চেহারা। কে বলল বান্দরের মতো চেহারা? আমার অনুমান, পৃথিবীর সব দেশে সবচেয়ে খারাপ চেহারার মানুষ চিফ অফ স্টাফ হয়। নিতু নামল গাড়ি থেকে, জহিরও নামলেন নিতুর সঙ্গে। অনেক চেষ্টা করেও মালয়েশিয়ার চিফ অফ স্টাফকে দেখা গেল না। গাড়িতে উঠে জহির বললেন, ইসমাইল মিয়া, একটু টেনে গাড়ি চালাতে পারবে? ইসমাইল বলল, পারব স্যার। তাহলে একটু টেনে চালান। জি আচ্ছা স্যার। ইসমাইলকে টেনে গাড়ি চালাতে বলা হলেও সে গাড়ির স্পিডোমিটার 50 কিলোমিটারে ধরে রাখল। সে গাড়ি চালায় বড় সাহেবের হুকুমে।
বড় সাহেব গাড়িতে ঝাঁকুনি পছন্দ করেন না। দ্রুত গাড়ি চালালে আচমকা থামতে হবে, ঝাঁকুনি লাগবে। বড় সাহেব হুকুম দিলে ভিন্ন কথা। যে হুকুম দিচ্ছে বড় সাহেব তাকে পছন্দ করেন না। মুখে না বললেও এসব জিনিস বোঝা যায়। মঞ্জুর স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, তোমরা যখন বেড়াতে আসো তখন কেমন চুপচাপ বসে থাকো? কোনো কথাবার্তা নেই, মূর্তির মতো বসে আছো? রেবেকা জবাব দিলেন না। নিতু বলল, মা এমন চুপচাপ থাকে বাবা, কোনো কথা নেই, শুধু আমি আর জহির চাচা বকবক করি। কই, জহিরও তো চুপচাপ। জহির ম্যাগাজিন থেকে চোখ তুলে বলল, আরিচা ঘাটে পৌঁছার পর ফেরিতে উঠব, তারপর বকবক শুরু করব। এখন আমি এক ধরনের টেনশনে আছি। ফেরিতে দেরি হবে কিনা এই টেনশন। দেরি হলে সর্বনাশ হয়ে যাবে। কি সর্বনাশ? সমস্ত প্রোগ্রাম বানচাল হয়ে যাবে। কিরকম? জোছনা দেখায় গন্ডগোল হবে। আমার মনে হচ্ছে ফেরি মিস করব। নিতু বলল, চাচা এটা কি আপনি আপনার সিক্স সেন্স থেকে বলছেন? না, বাস্তব জ্ঞান বুদ্ধি থেকে বলছি। আমি বসে বসে গুনছি মোট কটা গাড়ি আমাদের ওভারটেক করল। ঢাকা থেকে রওনা হবার পর মোট 41টা গাড়ি আমাদের ওভারটেক করেছে। মঞ্জুর বিস্মিত হয়ে বললেন, তুই কি সত্যি সত্যি গাড়ি গুনছিস? হ্যাঁ, গুনছি। অকর্মা লোকজন এই গোনার কাজটা খুব ভালো পারে। মঞ্জুর বললেন, কোয়াইট ইন্টারেস্টিং। নিতু বলল, জহির চাচার আরও অনেক ইন্টারেস্টিং ব্যাপার আছে বাবা। ওনার সিক্স সেন্স খুব প্রবল, অনেক কিছু আগে ভাগে বলে দিতে পারেন। সত্যি নাকি জহির? না, সিক্স সেন্স কিছু না, চিন্তাভাবনা করি যা বলার বলি। লোকে ভাবে সিক্স সেন্স। এখন যদি আমি বলি আরিচা ঘাটে 2 ঘন্টা দেরি হবে এবং সত্যি সত্যি তাই হয়, তাহলে তোরা ভাববি আমার সিক্স সেন্স। আসলে তা না, আমি বসে বসে গাড়ি গুনেছি। মঞ্জুর বললেন, আচ্ছা এখন বল কটা গাড়ি ওভারটেক করেছে? শেষবার বললি 41টি, তারপর থেকে আমিও গুনছি। বল দেখি, মিলিয়ে দেখি। 41-এর পর আরও 7টা গাড়ি ওভারটেক করেছে, একটা ট্রাক, 3টা বাস আর 3টা প্রাইভেট কার। হয়েছে? হ্যাঁ হয়েছে। অবাক হয়েছিস? হ্যাঁ, অবাক হয়েছি। নিতু খুশি খুশি গলায় বলল, জহির চাচার অদ্ভুত সব ব্যাপার আছে, তিনি মানুষকে দারুণ অবাক করতে পারেন। তাই তো দেখছি, যেতে যেতে আরও দেখবে। আচ্ছা বাবা, ছাত্র জীবনেও তিনি কি সবাইকে অবাক করতেন? মনে পড়ছে না মা। তেঁতুলিয়ার অদ্ভুত দৃশ্য কি দেখেছিলে সেটা মনে পড়ছে? না। মনে করার চেষ্টা করছো? এতক্ষণ করছিলাম না, এখন করব। তবে মনে পড়বে বলে মনে হয় না। জহির বললেন, মনে পড়বে। আমার সিক্স সেন্স বলছে আজ দিনের মধ্যেই মনে পড়বে। শুধু তেঁতুলিয়ার অদ্ভুত দৃশ্য না, আরও অনেক কিছুই মনে পড়বে। মঞ্জুর কৌতূহলী চোখে জহিরের দিকে তাকালেন। জহির চাপা হাসি হাসতে হাসতে বললেন, তুই এখন আমার একটা অনুরোধ রাখ। কি অনুরোধ? তুই দয়া করে তোর ড্রাইভারকে একটু স্পিডে চালাতে বল। কেউ ওভারটেক করলে আমার ভয়ঙ্কর রাগ লাগে। নিতু বলল, আমারও লাগে। আমার মনে হয় আমাকে রেসে হারিয়ে দিল। মঞ্জুর বললেন, স্পিড দাও ইসমাইল। ইসমাইল গাড়ির গতি দেখতে দেখতে 80-তে নিয়ে এলো। খোলা জানালা দিয়ে হু হু করে হাওয়া আসছে। জহির বললেন, এখন গাড়িতে চড়ে মজা পাচ্ছি। নিতু বলল, অ্যাক্সিডেন্ট হবে না তো চাচা? জহির বললেন, না মা, অ্যাক্সিডেন্ট হবে না। মঞ্জুর বললেন, অ্যাক্সিডেন্ট যে হবে না এটাও কি তুই বিচার বিবেচনা থেকে বলছিস, না সিক্স সেন্স থেকে বলছিস? বিচার বিবেচনা করেই বলছি। এটা তো নতুন মাইক্রোবাস, কাজেই সিস্টেম ফেলিয়ারের সম্ভাবনা নেই বললেই হয়। আর ইসমাইল মিয়া পাকা ড্রাইভার। আরিচার রাস্তায় সে দীর্ঘদিন বাস চালিয়েছে। সে চালাবে খুব সাবধানে। এমনিতেই সে সাবধানী, আজ আরও বেশি সাবধানে চালাবে, কারণ গাড়িতে তুই আছিস। বেশি সাবধানে অনেক সময় ভুল হয়। দুর্বল নার্ভের ক্ষেত্রে ভুল হয়। আমি ভুল করব, কিন্তু ইসমাইল মিয়া কিংবা তুই করবি না। বলতে চাচ্ছিস আমার নার্ভ দুর্বল না?
তোর নার্ভ ইস্পাতের মতো। গাড়ি উড়ে চলেছে। জহির চুরুট ধরালেন, খুশি খুশি গলায় ডাকলেন, ইসমাইল মিয়া। জি স্যার। 100 কিলোমিটার স্পিডে কখনো গাড়ি চালিয়েছেন? চালিয়েছি স্যার। আপনার ম্যাক্সিমাম স্পিডের রেকর্ড কত? 120। এখানে সেই রেকর্ড ভাঙতে পারবেন? পারব। দেখি ভাঙুন তো। আপনার বড় সাহেব কিছু বলবেন না। ইসমাইল মিয়া গাড়িতে স্পিড বাড়াল না, কমিয়ে দিল। তাকে বাধ্য হয়েই কমাতে হলো। দূর থেকেই দেখা যাচ্ছে সামনে বড় ধরনের কোনো সমস্যা হয়েছে। লাইন করে গাড়ি দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে রোড ব্লকেজ। ইসমাইল একটা ট্রাকের পেছনে তার গাড়ি থামালো। নিতু বলল, কি হয়েছে? ইসমাইল নির্বিকার ভঙ্গিতে বলল, অ্যাক্সিডেন্ট, মানুষ মরছে। না দেখে কি করে বললেন মানুষ মারা গেছে? মানুষ মরলে বোঝা যায় আপা। ইসমাইল গাড়ির জানালার কাচ নামিয়ে গলা বের করল। সামনের ট্রাকের পেছনে বসে থাকা হেল্পার দুজনকে জিজ্ঞেস করল, কি হয়েছে? হেল্পাররা জবাব দিল না। একজন পিচ করে থুতু ফেলল। ইসমাইল মাথা ভেতরে টেনে নিয়ে বলল, অবস্থা খারাপ। জহির হাতের ম্যাগাজিন নামিয়ে রেখে গম্ভীর গলায় বললেন, আমারও মনে হচ্ছে অবস্থা খারাপ। আমাদের ফিরে যাওয়া ভালো, অপেক্ষা পড়লে আটকা পড়ে যাবার সম্ভাবনা। মঞ্জুর সাহেব বললেন, তোর সিক্স সেন্স বলছে নাকি অনুমান করছিস? দুটাই। রেবেকা বললেন, খোঁজ নিলেই হয়। জহির উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, আমি যাচ্ছি খোঁজ নিতে। নিতু বলল, চাচা আমি আসি? না, তুমি বসে থাকো। জহির গাড়ি থেকে নামতে পারলেন না। সামনের ট্রাকটা সিগন্যাল দিচ্ছে। মাইক্রোবাস ব্যাক করতে হলো। ট্রাক অতি দ্রুত ঘুরে গেল। ঝড়ের মতো রওনা হলো ঢাকার দিকে। জহির বললেন, অবস্থা বেশ খারাপ বলেই মনে হচ্ছে। ট্রাকের পালিয়ে যাবার ঘটনা সচরাচর ঘটে না। জহির গাড়ি থেকে নামলেন। এদেশের মানুষ চুপচাপ থাকে না, তারা সমস্যার কথা বলতে ভালোবাসে। আজ অবস্থা ভিন্ন। অনেকগুলো গাড়ি লাইন করে দাঁড়িয়ে আছে, যাত্রীরা কেউ নামেনি। জহির একজনকে পেল যে বিরক্ত মুখে সিগারেট খাচ্ছে। তাকে বললেন, কি ব্যাপার? সে কঠিন মুখে বলল, জানি না। জহির সামনের দিকে এগুচ্ছেন। ঘটনা যেখানে ঘটেছে সেখানে যাওয়াই ভালো। নিতু জানালা দিয়ে মাথা বের করে আছে। তার খুব ইচ্ছা করছে জহির চাচার সঙ্গে যেতে। ব্যাপারটা কি তাহলে দেখে আসা যায়। সে মেয়ে হয়ে জন্মানোয় যেতে পারছে না। যদি ছেলে হয়ে জন্মাতো তাহলে নিশ্চয়ই যেতে পারত। এই পৃথিবীতে সবচেয়ে সুখী বোধহয় ছেলেরা। নিতু বলল, বাবা তোমার কি নিচে নামতে ইচ্ছা করছে না? মঞ্জু বললেন, না। রেবেকা বিরক্ত গলায় বললেন, শুধু শুধু কথা বলছিস কেন নিতু? চুপ করে বসে থাক। আমরা বেড়াতে বের হয়েছি মা। চুপ করে বসে থাকার জন্য বেড়াতে বের হইনি, বাড়িতে আমরা চুপ করে বসে থাকি। রেবেকা বললেন, আমার মাথা ধরেছে, বকবকানি শুনতে ভালো লাগছে না। নিতু বলল, তুমি যদি মূর্তির মতো বসে থাকো তাহলে মাথা আরও ধরবে। কলেজে মাঝে মাঝে আমার প্রচণ্ড মাথা ধরে, তখন আমি হাসির গল্প করি, সবাইকে হাসাই, নিজেও হাসি, তখন মাথা ধরাটা একটু কমে। মঞ্জুর বললেন, তোর কি প্রায়ই মাথা ধরে? প্রায়ই না, মাঝে মাঝে, ধরো মাসে একবার কি দুবার। ডাক্তারের সঙ্গে কোনো কথা বলেছিস? ডাক্তারের সঙ্গে কথা বলবো কেন? আমার অসুখ তো আমি নিজেই সারাতে পারি। মা, আমি কি তোমার মাথা ধরা সারিয়ে দেব? রেবেকা কিছুই বললেন না, জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইলেন। নিতু বলল, এই গল্পটা শোনো না মা। ব্লাড ব্যাংকে যেমন রক্ত পাওয়া যায়, তেমনি ব্রেন ব্যাংকে পাওয়া যায় ব্রেন। যাদের ব্রেন নেই তারা ব্রেন ব্যাংক থেকে ব্রেন কিনতে পারে। একদিন একজন লোক ব্রেন কিনতে গিয়েছে, দাম জিজ্ঞেস করেছে। ব্রেন ব্যাংকের ডিরেক্টর বলল, আমাদের অনেক ধরনের ব্রেন আছে, আপনি কোনটা নেবেন? সবচেয়ে সস্তা হলো লেখকদের ব্রেন, কারণ তারা এটা খুব বেশি ব্যবহার করেন। এর চেয়ে একটু বেশি দাম ব্যবসায়ীদের ব্রেন, তারাও বেশ ব্যবহার করেন। সবচেয়ে দামি হলো মিলিটারিদের ব্রেন।
কারণ তারা কখনো ব্যবহার করেন না। ওদের ব্রেন বলতে গেলে নতুনই থাকে। গল্প শুনে মঞ্জুর হাসছেন, শব্দ করে হাসছেন। রেবেকার কোনো ভাবান্তর নেই, তিনি আগের মতোই চুপ করে বসে আছেন। মঞ্জুর বললেন, তোর গল্পটা ইন্টারেস্টিং, তবে ভাব দেখে মনে হচ্ছে তোর মার মাথা ব্যথা গল্প শুনে আরো বেড়ে গেছে। ঘটনা ভয়াবহ। 20 মিনিট আগে একটা প্রাইভেট গাড়ি, পাজেরো জিপ, অ্যাক্সিডেন্ট করেছে। 9-10 বছরের এক বোন তার ছোট ভাইকে নিয়ে রাস্তা পার হচ্ছিল, তাদের চাপা দিয়ে পালিয়ে গেছে। ভাইটা সঙ্গে সঙ্গে মারা গেছে, বোন আহত হয়ে পড়েছিল। তাদের পাশ দিয়ে অনেক গাড়ি গিয়েছে, কেউ আহত মেয়েটিকে হাসপাতালে নেয়ার চেষ্টা করেনি। যে অল্প কজন গ্রামবাসী ছিল তারা প্রাণপণ চেষ্টা করেছে কোনো একটা গাড়ি থামাতে, কেউ থামেনি। তাদের এত সময় নেই। ক্রমে ক্রমে লোক জড়ো হয়েছে, তারা রাস্তা বন্ধ করে দিয়েছে। জায়গায় জায়গায় রাস্তার উপর বসে জটলা পাকাচ্ছে। জহির ঘটনার কেন্দ্রবিন্দুতে উপস্থিত হলেন এবং শিউরে উঠলেন। ছেলেটির থ্যাঁতলানো শরীর রাস্তায় পড়ে আছে। কালো পিচের উপর লাল রক্ত খানিকটা কালচে হয়ে এসেছে। এই দৃশ্য একবারের বেশি দ্বিতীয়বার দেখা যায় না। ভাই এবং বোনটির শবদেহ রাস্তায় আড়াআড়ি করে রাখা হয়েছে। রোড ব্লকের জন্য গ্রামবাসী বোধহয় এই ছোট্ট শরীর দুটি ব্যবহার করছে। খুব বেশি মানুষ এখনো জড়ো হয়নি। 20-25 জনের একটা দল। তারা রাস্তার পাশে গোল হয়ে বসে আছে। এদের মধ্যে কোনো মহিলা নেই, বাচ্চা কাচ্চাও নেই। অ্যাক্সিডেন্টের খবর এখনো ছড়িয়ে পড়েনি। নিহতদের আত্মীয় স্বজন কেউ নেই, থাকলে চিৎকার করে কাঁদত। কেউ কাঁদছে না। মানুষ দলবদ্ধ হলেই আপনা আপনি দলের একজন নেতা হয়ে যায়। 20-25 জনের দলটির যে নেতা তার বয়স 40-এর মতো, পরনে লুঙ্গি এবং সবুজ কালো শার্ট, চোখ মুখ কঠিন। জহির তার কাছে এগিয়ে গেলেন, বিনয়ী গলায় বললেন, কি হয়েছে আমাকে একটু বলবেন? কি হয়েছে আপনি শুনছেন, আবারও শুনতে চান কেন? আপনারা কি চাচ্ছেন তাই জানতে চাচ্ছি। আমরা কিছু চাই না। রাস্তা বন্ধ করে দিয়েছেন কেন? রাস্তা বন্ধ আপনারই কে বলছে? চলে যান, মরা 2 বাচ্চার উপর দিয়ে গাড়ি চালায় যানগা, আমরা কিচ্ছু বলবো না। আপনারা কি পুলিশে খবর দিয়েছেন? কাউরে খবর দেয়নি। ডেড বডি দুটো এভাবে ফেলে না রেখে কাপড় দিয়ে ঢেকে রাখলে কেমন হয়? কেন, দেখতে ভালো লাগে না? লোকটা কঠিন দৃষ্টিতে তাকালো, তীব্র তীক্ষ্ণ দৃষ্টি। জহির থমকে গেলেন। লোকটির চোখের দিকে তাকিয়েই বোঝা যাচ্ছে অবস্থা অনেক জটিল হবে, অতি দ্রুত সরে পড়তে হবে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা জল জোছনা। আজ প্রথম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।